আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার রায়, সাবেক এমপি হাবিব সহ 50 আসামির কারাদণ্ড। বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি মানহানির মামলায় পলাতক তারেক রহমানের 2 বছরের জেল। খাদ্যের পর নিশ্চিত করতে হবে পুষ্টি নিরাপত্তা, বললেন প্রধানমন্ত্রী। অঞ্চলভিত্তিক পরীক্ষাগার নির্মাণের তাগিদ। কোভ্যাক্স থেকে আসছে 6.5 কোটি ডোজ টিকা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। করোনায় আরও 13 মৃত্যু। সংবিধান স্থগিতের 10 কারণ উল্লেখ করে বাংলাদেশকে মিয়ানমারের চিঠি। সেনা অভ্যুত্থান ব্যর্থ করতে জাতিসংঘের আহ্বান। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে, সাথে আছি আমি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। এছাড়াও সংবাদে আরও থাকছে 8 নম্বরে ব্যাটিংয়ে নামা মিরাজের নতুন অধ্যায়। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি, মুস্তাফিজের আঘাতে ব্যাকফুটে ওয়েস্ট ইন্ডিজ। উনিশ বছর পর ঘোষণা করা হলো সাতক্ষীরার কলারোয়ায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার রায়। রায়ে বিএনপির সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব সহ 3 জনের 10 বছর করে এবং অন্য 47 আসামিকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়েছে। সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হুমায়ুন কবির এই রায় দেন। সাতক্ষীরা প্রতিনিধি মনিরুল ইসলাম মিনির রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজনীন। রায় ঘোষণার জন্য আদালতে হাজির করা হয় হাবিবুল ইসলাম হাবিব সহ অন্যান্য 34 আসামিকে। এরপর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হুমায়ুন কবির রায় ঘোষণা করেন। রায়ে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব, বিএনপি কর্মী রিপন ও আরিফকে 10 বছর করে সাজা দেন। এছাড়া অন্য 47 আসামিকে দেয়া হয় বিভিন্ন মেয়াদে সাজা। 50 আসামির মধ্যে সবাইকে সাজা দেয়া হয়। দণ্ডপ্রাপ্তদের মধ্যে এখনও পলাতক 16 আসামি। রায় রাষ্ট্রপক্ষের আইনজীবী সন্তোষ প্রকাশ করলেও আসামি পক্ষের আইনজীবী জানান আপিল করা হবে। আজকের এই রায়ের মাধ্যমে দেশে গণ ন্যায় বিচার কায়েম হইল, আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে এবং গণতন্ত্র সুদৃঢ় হয়েছে। আমরা তো ন্যায় বিচার পাইনি, সেটা ছিলই না এখানে। আমরা রায় সন্তুষ্ট হবো কেমন করে? আমরা উচ্চ আদালতে যাব, আশা করি উচ্চ আদালত আমাদেরকে ন্যায় বিচার দিবেন। রায় ঘোষণার পর আনন্দ মিছিল বের করে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা, আর বিক্ষোভ করে বিএনপি। 2002 সালে 30 আগস্ট তখনকার বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা সাতক্ষীরা সদর হাসপাতালে ধর্ষিত এক নারীকে দেখতে যান। ঢাকায় ফেরার পথে গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এই মামলার 54 আসামির রায় ঘোষণার আগেই মারা যান 4 জন। মুশফিকা নাজনীন, একুশে টেলিভিশন। জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করার মানহানির মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে 2 বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে 10,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ডাদেশও দেয়া হয়। নড়াইলের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমাতুল মোর্শেদা এ আদেশ দেন। নড়াইল প্রতিনিধি ফরহাদ খানের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। 2014 সালের 16 ডিসেম্বর বিজয় দিবসে ইস্ট লন্ডনের অ্যান্টিরাম ব্যাংকোয়েট হলে বিএনপির সভায় তারেক রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য দেন। এ খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এ ঘটনায় ক্ষুব্ধ ও মর্মাহত নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামের মুক্তিযোদ্ধা শাহজাহান বিশ্বাস বাদী হয়ে ওই বছরের 14 ডিসেম্বর তারেক রহমানের বিরুদ্ধে 1000 কোটি টাকার মানহানি মামলা করেন। সাক্ষ্য প্রমাণ শেষে আদালত বৃহস্পতিবার এই মামলার রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন, গ্রেফতার হওয়ার পরই তারেক রহমানের এ সাজা কার্যকর হবে। আসামি বিএনপি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক জিয়ার 2 বছর বিনাশ্রম কারাদণ্ড, 10,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ডের আদেশ এবং তার গ্রেফতারের সময় থেকেই এই রায় কার্যকরী হবে। এদিকে বিএনপির অভিযোগ, তারেক রহমান ন্যায় বিচার পাননি। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান ন্যায় বিচার পান নাই এবং তিনি বিদেশে অবস্থান করার জন্য
এই মামলায় কোনো আত্মপক্ষ সমর্থন করতে পারেন নাই। আমরা এই ন্যাক্কারজনক রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দণ্ডপ্রাপ্ত তারেক রহমান দীর্ঘদিন দেশের বাইরে অবস্থান করছেন। আদালতে তার পক্ষে কোনো আইনজীবীও উপস্থিত ছিলেন না। মাসুমা লিসা, একুশে টেলিভিশন। খাদ্যের জন্য যেন কারো কাছে হাত পাততে না হয়, সেজন্য কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কৃষি গবেষণা কাউন্সিলের অনুষ্ঠানে তিনি বলেছেন, দেশের চাহিদা মিটিয়ে কৃষি পণ্য যাতে বিদেশে রপ্তানি করা যায় সেভাবে উৎপাদন করতে হবে। খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কৃষি গবেষণায় গুরুত্ব দেওয়ারও আহ্বান জানান সরকার প্রধান। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে কৃষির উপর। কৃষি বিপ্লবেই বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এ পরিস্থিতিতে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল প্রকাশ করল ১০০টি কৃষি প্রযুক্তি সংবলিত অ্যাটলাস। এটি ভূমিকা রাখবে কৃষি ও কৃষকের উন্নয়নে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এর মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, কৃষিকে উৎসাহিত করা এবং উৎপাদন বাড়াতে সারা দেশে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা সহ সব ব্যবস্থাই করছে সরকার। উৎপাদন বাড়াতে গবেষণায় গুরুত্ব দেওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী। আমাদের অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল, আর কৃষি শুধু আমার দেশ বলে না, সারা বিশ্বে কিন্তু কৃষিটা অর্থাৎ খাদ্য এটা লাগবেই। এই বাজার কখনো সংকুচিত হবে না। গবেষণা যত বাড়বে তত বেশি আমি মনে করি যে আমরা আমাদের কৃষি পণ্য উৎপাদনও করতে পারবো, তার মানও ঠিক থাকবে। মাটির গুণাগুণ এবং প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে অঞ্চল ভিত্তিক পরীক্ষাগার স্থাপন করার কথাও জানান শেখ হাসিনা। আমাদের কৃষি পণ্য যাতে মানসম্মত করা যায় তার জন্য পরীক্ষাগার আরও তৈরি করা দরকার। সেই সাথে আমাদের অঞ্চল ভিত্তিক পরীক্ষাগার নির্মাণ প্রয়োজন। দেশের মাটির উর্বরতা এবং পরিবেশ বিবেচনা করে আমাদের কোন অঞ্চলে কোন ফসল সবথেকে ভালো এবং বেশি উৎপাদন এবং উন্নত মানের উৎপাদন হতে পারে তারও একটা জোন ম্যাপ করা দরকার। দেশের চাহিদা মিটিয়ে কৃষিপণ্য রপ্তানি করার দিকে নজর দেওয়ারও আহ্বান জানান সরকার প্রধান। আমি যখনই যা উৎপাদন করবো আমার এটা মনে রাখতে হবে যে আমার দেশের আভ্যন্তরীণ বাজার আরও বাড়াতে হবে, অর্থাৎ মানুষের ক্রয় ক্ষমতা বাড়াতে হবে। তো সেই ক্রয় ক্ষমতা বাড়বে, তাদের চাহিদা যাতে আমরা পূরণ করতে পারি, দেশের চাহিদা মিটিয়ে আমরা যেন বিদেশে রপ্তানি করতে পারি, সেইভাবে আমাদের পণ্য উৎপাদন করা। করোনা মহামারীতে উৎপাদন যাতে ব্যাহত না হয় সেদিকে খেয়াল রাখতে বলেন প্রধানমন্ত্রী। আমাদের যে উর্বর মাটি সেটাকে ব্যবহার করেই আমাদের দেশের মানুষের আর্থসামাজিক উন্নয়ন আমরা করব, কারো কাছে হাত পেতে নয়। আমরা নিজেদের অর্থায়নে আমাদের বাজেট করছি, কাজে আমরা নিজের পায়ে দাঁড়াবো। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। মে মাসের মধ্যে ৬.৫ কোটি টিকা আসতে পারে কোভ্যাক্স থেকে, একথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বছরব্যাপী টিকা কার্যক্রম চলবে বলেও জানান মন্ত্রী। বলেন, এরই মধ্যে ১.৫ লাখের বেশি মানুষ নিবন্ধন করেছে। এদিকে গ্লোব বায়োটেকের বঙ্গোভ্যাক্স শিগগিরই বাজারে আসবে এমন আশাবাদ জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সহকর্মী তৌহিদুর রহমানকে সাথে নিয়ে স্মৃতিমণ্ডলের রিপোর্ট। রাজধানীতে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে বিশ্ব ক্যান্সার দিবসের আলোচনা সভা। ক্যান্সার সম্পর্কে সচেতনতা তৈরি, খাদ্যাভ্যাস পরিবর্তন সহ ক্যান্সারের বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা। ভ্যাকসিন নিয়ে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। জানান, নিবন্ধন বাড়ছে, যারা গুজব ছড়াচ্ছে তারা দেশের ভালো চায় না বলেও উল্লেখ করেন তিনি। প্রায় ১.৫ লক্ষ লোক অলরেডি নিবন্ধন করে ফেলেছে এবং ইদানিং খুব বাড়ছে। যারা জিরোমার ছড়ায় তারা আসলে দেশের উন্নয়ন, মানুষের শান্তি, মানুষের স্বাস্থ্য ভালো থাকুক এই জিনিসটা তারা চায় না। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোভ্যাক্স থেকে আরো ৬.৫ কোটি টিকা আসবে। টিকা আমাদের হাতে যা আছে এগুলা পর্যায়ক্রমে আমরা দিয়ে যাব। এখানে সেই ৩০ লাখ আর ৭০ লাখ বিষয় সেটা না, টিকা আসতে থাকবে, আমরা দিতে থাকবো। এটা বছরব্যাপী ৩ কোটি টিকা দিতে হবে আমাদের সরকার ক্রয়কৃত। এবং কোভ্যাক্স থেকে আমরা আশা করতেছি আরও ৬ কোটি ৬.৫ কোটি আমরা টিকা পাবো। সেটাও আমরা এপ্রিল মে থেকে আমরা আশা করছি কিছু পাবো। এদিকে দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের টিকা বঙ্গোভ্যাক্স শিগগিরই বাজারে আসবে এমন আশার কথা জানান তথ্যমন্ত্রী। সচিবালয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশনের সাথে শুভেচ্ছা বিনিময়ে একথা বলেন তিনি। এটি একটি সিঙ্গেল ডোজ ভ্যাকসিন হবে
অর্থাৎ দ্বিতীয়বার নেওয়ার প্রয়োজনীয়তা থাকবে না, প্রথমবার একবার নিলেই হয়ে যাবে। এটিও একটি বড় দিক এই ভ্যাকসিনের ক্ষেত্রে আমি মনে করি। অন্যদিকে বঙ্গভ্যাক্স এখনো ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন পায়নি বলে জানান প্রতিষ্ঠানটির সিইও। ক্লিনিক্যাল ট্রায়ালে এই ভ্যাকসিন প্রয়োগ করলে এই ভলান্টিয়ারদের ম্যানেজমেন্টে কিরকম হবে, এই জন্য একটা পারমিশন দরকার বিএমআরসি এথিক্যাল রিভিউ কমিটির কাছ থেকে। তো এটি আমরা মডার্নার ক্ষেত্রে দেখেছি মাত্র 4 দিন লেগেছিল, আমাদের এখানে কিন্তু 3 সপ্তাহ অতিবাহিত হয়ে গেছে। প্রাকৃতিক উৎস থেকে পাওয়া উপাদান ব্যবহার করায় বঙ্গভ্যাক্স সবচেয়ে নিরাপদ করোনা টিকা বলে দাবি করেন গ্লোব বায়োটেকের প্রধান নির্বাহী। যখনই আমরা কোনো আর্টিফিশিয়াল কেমিক্যাল বডিতে অ্যাপ্লাই করি তার একটা বিরূপ প্রতিক্রিয়া হবেই। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। কোভিড-19-এ 24 ঘন্টায় মারা গেছে 13 জন, সবাই হাসপাতালে মারা গেছেন। মৃতের সংখ্যা বেড়ে 8,175। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে 335তম দিনে দেশে 206টি ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে 15,273। এর মধ্যে করোনা শনাক্তের সংখ্যা 485। এ দিয়ে মোট শনাক্ত 5,37,030। নতুন 611 জন সহ সুস্থ হয়েছেন 4,81,917। দৈনিক সংক্রমণের হার 3.18%। করোনায় এ পর্যন্ত পুরুষ মারা গেছেন 6,196 জন ও নারী 1,979 জন। সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে 55.69%। সংবিধান স্থগিত ও সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণের কারণ উল্লেখ করে বাংলাদেশকে চিঠি দিয়েছে মিয়ানমার। বিষয়টি একুশে টেলিভিশনকে নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। বলেছেন, অভ্যুত্থান দেশটির অভ্যন্তরীণ বিষয়, আর চুক্তি হয়েছে দেশের সাথে দেশের। তাই রোহিঙ্গা প্রত্যাবাসন ক্ষমতার এই পালাবদলে প্রভাব ফেলবে না। সরাসরি যোগাযোগ করা যায়নি বলে বাংলাদেশ মিয়ানমার ওয়ার্কিং গ্রুপের আজকের বৈঠক হয়নি বলেও জানান তিনি। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। করোনা মহামারীর কারণে একটি বছর রোহিঙ্গা প্রত্যাবাসনে কোনো আনুষ্ঠানিক আলাপ আলোচনা হয়নি। গেল মাসে চীনের মধ্যস্থতায় ত্রিপাক্ষিক ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। সংকটের সমাধানে কিছুটা বরফ গলছিল, অনেক বিষয়ে নমনীয় অবস্থান দেখাচ্ছিল মিয়ানমার। 4 ফেব্রুয়ারি ছিল দেশটির সাথে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের পূর্ব নির্ধারিত বৈঠক। কিন্তু এরই মধ্যে গেল সোমবার অং সান সুচিকে হটিয়ে ক্ষমতা নেয় দেশটির সেনাবাহিনী। বিচ্ছিন্ন হয় টেলিযোগাযোগ, ইন্টারনেট সহ সব ধরনের যোগাযোগ মাধ্যম। নেপিদোর সাথে বারবার চেষ্টা করেও যোগাযোগ করতে পারেনি ঢাকা, তাই নির্ধারিত বৈঠকটি হলো না। তবে আসার কথা হলো, কেন এই পরিবর্তন তা জানিয়ে চিঠি দিয়েছে মিয়ানমার। যিনি চিফ, গভর্নমেন্টের চিফ, উনি একটি চিঠি দিয়েছেন। উনি বলেছেন 10.4 মিলিয়ন আপনার ফ্রড ভোটার ছিল, এর ভোটটা খুব সুষ্ঠু হয়নি। সূচিত দলকে এই নিয়ে অ্যাডজাস্ট করতে বলেছেন, ওরা করে নাই, সেই হয়ে বাধ্য হয়ে তিনারা টু আপহোল্ড দি কনস্টিটিউশন। 1 বছর সংবিধান স্থগিত হওয়া, আবার নির্বাচন ও গণতান্ত্রিক সরকারের যাত্রা যখনই হোক, প্রত্যাবাসনের আলোচনা চালু রাখতে আশাবাদী ঢাকা। মায়ানমার সরকারের সাথে আমরা এগ্রিমেন্ট করেছি, ব্যক্তি বিশেষের সাথে করিনি। নতুন সরকার যারা আসছেন তারাও আগের সরকারে যেগুলো আলোচনা হয়েছে সেইটা ওনারা গ্রহণ করবেন। এখনও আর্মি সরকার আগে ইতিহাস বলে যে তারা নিয়েছে, আমার এই জন্য বিশ্বাস এই আর্মি সরকার আবার এদের নিয়ে যাবে। এদিকে সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের মন্ত্রী তাজুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাতের পর এ বিষয় নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত। Our policy regarding the Rohingya remains the same. The United States has enormous admiration for Bangladesh for opening its heart and borders to this persecuted community. রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশের পাশে থাকার আহ্বানও ছিল রাষ্ট্রদূতের কথায়। Whether that's more difficult now. মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে মিয়ানমারের সেনা অভ্যুত্থান ব্যর্থ করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এক বিবৃতিতে মিয়ানমারের সামরিক জান্তাদের জনগণের সরকারের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার কথা বলেন তিনি। সেনা অভ্যুত্থানের নিন্দা প্রকাশ করেছে G7 ও ইউরোপীয় ইউনিয়নের মতো সংস্থাগুলো। আরও জানাচ্ছেন আজহারুল ইসলাম। অভ্যুত্থানের পর ক্ষমতা পাকাপোক্ত করার যে প্রচেষ্টা মিয়ানমার সেনাবাহিনী চালাচ্ছে তার বিরুদ্ধে সমালোচনা করেছে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অধিকাংশ দেশ। এবার জনগণের ভোটে নির্বাচিত একটি সরকারের বিরুদ্ধে এই সেনা অভ্যুত্থানকে ব্যর্থ করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি আরও বলেন, অভ্যুত্থানকারীদের বুঝতে হবে এভাবে দেশ শাসন করা যায় না।
পাশাপাশি মিয়ানমারে সেনা শাসনের নিন্দায় বিবৃতি দিয়েছে বিশ্বের উন্নত রাষ্ট্রগুলোর সংস্থা হিসেবে পরিচিত G7 এবং ইউরোপীয় ইউনিয়ন EU। সামরিক বাহিনীকে অবিলম্বে জরুরি অবস্থা শেষ করে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে ক্ষমতায় ফিরিয়ে আনার আহ্বান জানানো হয় সংস্থাটির পক্ষ থেকে। সেই সাথে স্টেট কাউন্সিলর অং সান সুচি এবং প্রেসিডেন্ট উইন মিন্ট সহ রাজনৈতিক নেতৃবৃন্দ সুশীল সমাজের নেতাকর্মীদের আটক এবং গণমাধ্যমকে লক্ষ্য করায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। এর আগে মিয়ানমারের ক্ষমতাচ্যুত স্টেট কাউন্সিলর অং সান সুচির বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। তার বিরুদ্ধে আমদানি ও রপ্তানি আইন লঙ্ঘনের অভিযোগে মামলা করা হয়। মামলায় সুচির 14 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। আজহারুল ইসলাম, একুশে টেলিভিশন। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ প্রসঙ্গ। চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে 355 রানে এগিয়ে বাংলাদেশ 2 উইকেট হারিয়ে 75 রানে দিন শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। এর আগে মিরাজের চওড়া ব্যাটে প্রথম ইনিংসে 430 রানের বড় সংগ্রহ করে টাইগাররা। 8 নম্বরে নেমে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নেন মেহেদী হাসান মিরাজ। বাকিটা জানাচ্ছেন আবু হুরায়রা তামিম। প্রথম ইনিংসে বাংলাদেশের বড় স্কোরের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খেতে হয় ওয়েস্ট ইন্ডিজকে। স্কোরবোর্ডে 11 রান তুলতেই ক্যাম্বেল ফেরেন মুস্তাফিজের বলে। এরপর স্কোরবোর্ডে আর 13 রান যোগ হতেই আবারও মুস্তাফিজের আঘাত। এবার সাইনে মোসলেকে শিকারে পরিণত করেন মুস্তাফিজ। এক প্রান্ত আগলে রেখে লড়ে যান অধিনায়ক ব্র্যাথওয়েট। বোনারকে সাথে নিয়ে 49 রানে অপরাজিত থেকে দিন শেষ করে আসেন ক্যারিবীয় ক্যাপ্টেন। এর আগে দ্বিতীয় দিনের সকালের শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। আগের দিনের 242 রানের সাথে 6 রান যোগ হতেই ফিরে যান লিটন দাস। এরপরই নতুন অধ্যায় লেখেন মেহেদী হাসান মিরাজ। সাকিব মিরাজের জুটি এগুচ্ছিল ভালোই। সাকিব 68 রান করে ফিরলেও টেলেন্ডার, তাইজুল, নাইম ও মুস্তাফিজকে নিয়ে মিরাজের লড়াই। টেস্ট আঙ্গিনায় 8 বছরের যাত্রায় এক প্রান্ত আগলে রেখে ম্যাজিক্যাল ফিগার ছুঁয়ে ফেলেন মিরাজ। 160 বলে 13-4-এ সেঞ্চুরি পূর্ণ করে 103 রানে সাজঘরে ফিরলে 430 রানে থামে বাংলাদেশ। আবু হুরায়রা তামিম, একুশে টেলিভিশন। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ইসিকে বিতর্কিত করতে বিশিষ্ট নাগরিকদের অভিযোগ, বললেন কবিতা খানম। অডিট আপত্তি দুর্নীতির প্রমাণ নয়। রাজধানীর বায়ু দূষণ রোধে হাইকোর্টের আরও 3 নির্দেশনা। ওয়াসাকে পানি সরবরাহ নিশ্চিত করার নির্দেশ। আবারও আমন্ত্রণ রাত 11টার একুশের সংবাদে। বিএনপির অগণতান্ত্রিক আচরণ এবং ষড়যন্ত্রের রাজনীতি বাংলাদেশে গণতন্ত্রের বিকাশের প্রধান বাধা, বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবনের নিয়মিত ব্রিফিংয়ে কথা বলেন তিনি। দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় সরকারের পাশাপাশি বিরোধী দলের ভূমিকাও কিন্তু গুরুত্বপূর্ণ। বিএনপি রাজনৈতিক দল হিসাবে দায়িত্বশীল ভূমিকা পালন করলে দেশের গণতন্ত্র আরও গতি পাবে, এগিয়ে যাবে কাঙ্ক্ষিত গন্তব্যে। জনগণ মনে করে তাদের অগণতান্ত্রিক আচরণ এবং ষড়যন্ত্রের রাজনীতি দেশের গণতন্ত্র বিকাশের অন্যতম বাধা। আল জাজিরায় বাংলাদেশ নিয়ে প্রচারিত সংবাদটি সাজানো নাটক, বলেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। গ্রন্থাকার দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, একটি চক্র সবসময়ই বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে সচেষ্ট। তারা বাংলাদেশের উন্নতিতে ঈর্ষান্বিত বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। বলেন, পদ্মা সেতু নির্মাণের আগেও এ ধরনের অপপ্রচার করেছিল। সরকার সব ধরনের অপপ্রচার প্রতিহত করে দেশের উন্নয়নে কাজ করে যাবে বলেও জানান প্রতিমন্ত্রী। এটি তো একটি সাজানো নাটক, দৃশ্যপট, চিত্রনাট্য লেখা। সেই চিত্রনাট্য তারা আস্তে আস্তে রূপায়ণ করছেন। নাটকের দৃশ্যের পর দৃশ্য অভিনীত হচ্ছে। এটি একেবারে একটি মিথ্যে সংবাদ। আপনারা জানেন যে এই গ্রুপটি কিন্তু পদ্মা ব্রিজের বিরোধিতা করেছিল
এই গ্রুপটি পদ্মা ব্রিজ নিয়ে তারা নানাবিধ কথা বলেছিল। কাতারের সাথে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ মঞ্চ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধনে বক্তারা বলেন, কাতার ভিত্তিক টিভি চ্যানেল আল জাজিরার মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিতভাবে সংবাদ প্রচার করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ এবং ইতিহাস বিকৃতির অপচেষ্টা করছে। কুচক্র মহলের এ ধরনের চেষ্টায় নিন্দা জানান বক্তারা। আল জাজিরার বিরুদ্ধে আইনি ব্যবস্থা এবং বাংলাদেশে তাদের সম্প্রচার বন্ধেরও দাবি উঠেছে মানববন্ধনে। ব্যক্তি নয়, প্রতিষ্ঠানকে বিতর্কিত করতেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে একটি মহল দুর্নীতির অভিযোগ করছে, বলেছেন নির্বাচন কমিশনার কবিতা খানম। নির্বাচনের সহিংসতা, অনিয়ম নিয়ে যার বিরুদ্ধেই অভিযোগ আসুক না কেন তা সুনির্দিষ্ট হতে হবে। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে রাজনৈতিক দল সহ নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে দায়িত্ব নেওয়ারও আহ্বান জানান কবিতা খানম। স্মৃতিমণ্ডলের আরেকটি রিপোর্ট। রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে ৪২ বিশিষ্ট নাগরিক এবং ১০ আইনজীবীর অভিযোগ সহ স্থানীয় সরকার নির্বাচন ইস্যুতে সাংবাদিকদের সাথে কথা বলেন নির্বাচন কমিশনার কবিতা খানম। পৌরসভা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হচ্ছে এবং অংশগ্রহণমূলক হচ্ছে। বলেন, প্রতিষ্ঠানকে বিতর্কিত করতেই দুর্নীতির অভিযোগ তোলা হচ্ছে। অডিট আপত্তি মানে দুর্নীতি নয়, যে কোনো প্রতিষ্ঠানের হিসাব নিয়েই অডিট আপত্তি থাকতে পারে বলেও জানান তিনি। প্রত্যেকেরই কিন্তু ৩০ থেকে ৩১ বছরের একটা চাকরির অভিজ্ঞতা আছে এবং এই চাকরির জায়গাটা কিন্তু আমাদের কারোই বিতর্কিত ছিল না। আর এখানে নির্বাচন কমিশনে এসে আমি এ ধরনের একটা বিতর্কিত কাজ করব, এটা আমি মনে করি যে এটা আমি বিতর্কিত না, এই প্রতিষ্ঠানটাকে বিতর্কিত করার জন্যই হয়তো বা এই ধরনের প্রশ্ন উত্থাপিত হয়েছে। নির্বাচনের সহিংসতা বিষয়ে কবিতা খানম বলেন, অভিযোগ সুনির্দিষ্টভাবে আসতে হবে, তবেই কমিশন ব্যবস্থা নিতে পারবে। কোনো অভিযোগ আমার কাছে কিন্তু সুনির্দিষ্টভাবে আসতে হবে যে আইন শৃঙ্খলা বাহিনীর কে বা প্রশাসনের কে নির্বাচনটাকে ব্যাহত করছে। পৌর নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়ছে, পরিবেশ সুষ্ঠু রাখতে রাজনৈতিক দল সহ নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে দায়িত্ব নিতে হবে। আইনের প্রতি শ্রদ্ধা রেখেই তাদের নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে ভোট গ্রহণ প্রক্রিয়া পর্যন্ত যে কার্যক্রমগুলো ভোটের পরিবেশ নষ্ট করে, সেই পরিবেশ নষ্ট করা থেকে বিরত থাকেন। আইন মানার মানসিকতা তৈরি হলে সহিংসতা কমবে বলেও জানান ইসি কবিতা খানম। তফসিল ঘোষণা হওয়ার পর থেকে সহিষ্ণুতা দেখানো। স্মৃতিমণ্ডল, ২১ টেলিভিশন, ঢাকা। রাজধানীর বায়ু দূষণ রোধে আরও ৩ নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। যথাযথ পানি সরবরাহে ওয়াসাকে নির্দেশ দিয়েছে। বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি আলীর বেঞ্চ এ আদেশ দেন। এছাড়া রাজধানীতে প্রবেশ পথ, গাবতলী, যাত্রাবাড়ি, কেরানীগঞ্জ, টঙ্গী সহ বিভিন্ন স্থানে গাড়ি থেকে পানি ছিটানোর নির্দেশ দিয়েছে আদালত। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে। রাজধানীতে বায়ু দূষণ বাড়ছেই। ইটভাটা, গাড়ির কালো ধোঁয়া সহ বিভিন্ন কারণে রাজধানী ঢাকা হয়ে উঠছে বিশ্বের দূষিত নগরীর তালিকায়। এমন প্রেক্ষিতে বায়ু দূষণ রোধে হাইকোর্টে রিট করে মানবাধিকার সংগঠন HRPB। পরে আদেশে হাইকোর্ট রাজধানীতে মাটি ও বালু এবং বর্জ্য পরিবহন করা ট্রাক ও অন্যান্য গাড়ির মালামাল ঢেকে রাখা, ঢাকার আশপাশের ৫ জেলার অবৈধ ইটভাটা বন্ধ, নির্মাণাধীন এলাকার নির্মাণ সামগ্রী ঢেকে রাখা, সিটি কর্পোরেশনের রাস্তায় পানি ছিটানো সহ ৯ দফা নির্দেশনা দেন। বৃহস্পতিবার হাইকোর্টের আদেশে পরিবেশ অধিদপ্তর প্রতিবেদন দাখিল করে। এতে বলা হয়, রাজধানীসহ আশপাশের ৫টি জেলায় ৫৯টি অবৈধ ইটভাটা বন্ধ করে দেওয়া হয়েছে। জরিমানা করা হয়েছে ১,৭৮,০০,০০০ টাকা। ২টি পাইরোলাইসিস বা ব্যাটারি রিসাইক্লিং যে কারখানাগুলো ছিল, সেগুলোর বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক বন্ধ ঘোষণা করা হয়েছে এবং এখানে ১,৭৮,০০,০০০ টাকার জরিমানা আদায় করা হয়েছে। একই দিনে হাইকোর্টে অগ্রগতি প্রতিবেদন দাখিল করে সিটি কর্পোরেশন জানায়, গাড়ির সংখ্যা কম থাকায় পানি ছিটানোর কাজ বাধাগ্রস্ত হচ্ছে। আদেশে রাজধানীর বায়ু দূষণ রোধে ওয়াসাকে যথাযথ পানি সরবরাহ করা সহ আরও ৩ দফা নির্দেশনা দেন হাইকোর্ট। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অথরিটি তাদের যে আপনার ম্যানেজিং ডিরেক্টর তাকে নির্দেশ দিয়েছেন যে ঢাকার যে প্রবেশ পথ আছে, গাবতলী, সায়দাবাদ, টঙ্গী, কেরানীগঞ্জ, পূর্বাচল, এই সমস্ত জায়গাগুলোতে তাদের গাড়ি থেকে পানি ছিটানোর জন্য নির্দেশনা দিয়েছেন। উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনকে আইল্যান্ডে থাকা ছোট ও বড় গাছগুলোতে পানি স্প্রে করার নির্দেশও দিয়েছে হাইকোর্ট। শাকের আরজু, ২১ টেলিভিশন, ঢাকা।
50 বছর আগের দুর্নীতির মামলাগুলো শুনানির উদ্যোগ নিয়েছে উচ্চ আদালত। 1971 থেকে 1993 পর্যন্ত প্রায় 25টি মামলা কার্যতালিকায় নিষ্পত্তির অপেক্ষায়। হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চকে দ্রুত মামলাগুলো নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। দুদকের আইনজীবী জানালেন, আগামী 7 ফেব্রুয়ারি থেকে শুনানি শুরু হতে পারে। শাকের আরজুর আরেকটি রিপোর্ট। 2004 সালে দুর্নীতি দমন কমিশনের যাত্রা শুরু। তারও আগে দুর্নীতি দমন ব্যুরোর অধীনে বিচারিক আদালত ও সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগের মামলার যাবতীয় কার্যক্রম পরিচালনা করতেন পরিচালক। কমিশন হওয়ার পর থেকেই বিলুপ্ত ব্যুরোর অনিষ্পত্তিকৃত মামলাগুলো নিয়ে কাজ শুরু হয়। পুরনো মামলা নিষ্পত্তির ধারাবাহিকতায় 1971 সাল থেকে প্রায় 50 বছর আগের দুর্নীতির মামলাগুলোর শুনানির উদ্যোগ নিয়েছেন উচ্চ আদালত। এর মধ্যে 71 থেকে 93 পর্যন্ত প্রায় 25টি মামলা কার্যতালিকায় নিষ্পত্তির অপেক্ষায়। যেহেতু বড় আমলের সমস্ত দায় দায়িত্ব আইন অনুযায়ী আমাদেরকেই করতে হবে, আমরা এগুলি দ্রুত নিষ্পত্তির জন্য পদক্ষেপ নিচ্ছি। আশা করি খুব তাড়াতাড়ি এগুলো হয়ে যাবে। দুদকের আইনজীবী জানান, পুরনো মামলাগুলোর মধ্যে সরকারি কর্মচারীদের মিসকন্ডাক্ট, অর্থ আত্মসাৎ সহ বেশ কিছু মামলা রয়েছে। মামলাগুলো অনেক পুরনো হওয়ায় নথিপত্রের জন্য দুদকে আবেদন করা হয়েছে। সরকারি কর্মচারী মিসকন্ডাক্ট হতে পারে, তারপরে জ্ঞাতবাহী বহির্ভূত সম্পদ হতে পারে, ব্রিচ অফ ট্রাস্ট, অর্থ আত্মসাৎ হতে পারে, বিভিন্ন ধরনের মামলা আছে। হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চকে মামলাগুলো দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। কাগজ যদি কালকের মধ্যে পেয়ে যাই, তা আশা করি আমরা পরশু রোববার থেকে এটা আমরা শুনানি করতে পারবো। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দুদকের 2053টি মামলা বিচারাধীন, আর আপিল বিভাগে রয়েছে 422টি মামলা। দুদকের বিচারাধীন মামলার সংখ্যা এখন 2475টি। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 3 নম্বর ওয়ার্ডে সামাজিক অনুষ্ঠান এবং বসত বাড়িতে গান বাজনা নিষিদ্ধের সিদ্ধান্তের কথা অস্বীকার করেছেন কাউন্সিলর শাহজালাল বাদল। বলেছেন, নির্বাচন সামনে রেখে প্রতিপক্ষের কেউ ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা করছে। 21 টেলিভিশনকে তিনি জানান, কয়েকদিন আগে এলাকার একটি বাড়িতে গায়ে হলুদ উপলক্ষে রাতভর উচ্চ আওয়াজে গান বাজনার অনুষ্ঠানকে কেন্দ্র করে আপত্তি ওঠে। পুলিশ প্রশাসনের সাথে কথা বলে বিষয়টি সুরাহা করা হবে বলে কাউন্সিলর কার্যালয়ের এক বৈঠকে জানানো হয়। এদিকে গত রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। তাতে দেখা যায়, ওই বৈঠক শেষে মসজিদ কমিটির সদস্য মহিউদ্দিন মোল্লা বাসা বাড়ি ও সামাজিক অনুষ্ঠানে গান বাজনা বন্ধের সিদ্ধান্তের কথা জানান। শনিবার থেকে এই অত্র এলাকায় গান বাজনা কোনো কিছু সম্পূর্ণ নিষেধ, এবং ওই চিঠির রেফারেন্স দিয়া প্রত্যেক বাড়িওয়ালাকে আপনারা চিঠি আবার ইস্যু করবেন। পঞ্চায়েত কমিটি, মসজিদ কমিটি সবাই মিল্লা একের যৌথভাবে গান বাজনা বন্ধ করার ব্যাপারে যে কথাটি আসছে বারবার, আসলে এটা কখনোই না, এটা মিথ্যা কথা বলা হচ্ছে আমার প্রতিপক্ষ ঘায়েল করার জন্য, এবং সামনে আমার নির্বাচন, এই নির্বাচন বানচাল করার জন্যই মূলত আসলে একটি মহল ষড়যন্ত্র করছে আমার বিরুদ্ধে। এবারে আমাদের বিশেষ আয়োজন ভাষার মাস। ভাষার মাসে আগে পাড়া মহল্লায় নানা অনুষ্ঠান হতো, বের করা হতো বিশেষ সাময়িকী। গত বেশ কয়েক বছর ধরে থেমেছে এই কর্মকাণ্ড। এর বড় কারণ ক্লাব পাঠাগার সংস্কৃতি থেকে দূরে সরে যাওয়া। বিশেষজনেরা বলছেন, 21-এর আয়োজন এখন শুধুই প্রভাত ফেরির মধ্যে সীমাবদ্ধ। ক্লাব পাঠাগার কেন্দ্রিক সংস্কৃতি থেকে দূরে সরে যাওয়া মানেই পিছনের দিকে হাঁটা। আদিত্য মামুনের রিপোর্ট। 21-এর চেতনায় প্রভাত ফেরির গান, ইতিহাসকে না ভুলে যাওয়ার অঙ্গীকার। শুধু প্রভাত ফেরি নয়, একসময় ভাষার মাস আসলেই পাড়া মহল্লায় থাকত নানা আয়োজন। দেয়াল পত্রিকা কিংবা বিশেষ সাময়িকী বের করতে কিশোর যুবকদের ব্যস্ততার সীমা থাকত না, থাকত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও। বিগত বেশ কিছু বছর হলো ধীরে ধীরে এসব কিছু যেন হারিয়ে যেতে বসেছে। এসব যেন এখন শুধুই স্মৃতি। শহীদ মিনারে যেতেন ফুল দিতে 21শে ফেব্রুয়ারির দিন,
এইভাবে আমরা সব সময় 21শে ফেব্রুয়ারিকে স্মরণ করেছি, শৈশব কৈশোর থেকেও যখন যেমন গিয়েছি। একদম নেই সেটা ঠিক নয়, আছে, কিন্তু হয়তো একটু মাত্রাটা কমেছে। দিনে দিনে পাড়া মহল্লায় 21-এর আয়োজনে কেন ভাটা পড়ল? তাহলে কি বিদেশি সংস্কৃতি গ্রাস করেছে বাংলাকে? আমি আমার মা কালো দেখি কি আমি একজন সুন্দরী মহিলাকে বিদেশিকে মা বলে ডাকবো? নিশ্চয়ই ডাকবো না। আমার মাতৃভাষা বাংলা, এটা তো অবহেলার ভাষা নয়। পাড়া মহল্লা একসময় ক্লাব সংস্কৃতি গড়ে উঠেছিল, সেখানে আমাদের গান হতো, নাটক হতো, যাত্রা হতো, কিন্তু সেটি এখন নাই। আহ্বান আছে যুব ও ছাত্র সংগঠনগুলোকেও এগিয়ে আসার। প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো কি করতো? তারা 21শে ফেব্রুয়ারি আসলে তার আগে থেকেই প্রস্তুতি নিতে থাকতো। কি করবে? শুধু প্রভাত ফেরির মধ্যে সীমাবদ্ধ থাকতো না। এখন করে কি? এখন একটি ব্যান্ডের দলকে বা 2-3 ব্যান্ডের দলকে এনে টাকা দিয়ে আপনি অনুষ্ঠান করে ফেলেন। তার মানে কোনো ক্রিয়েটিভিটি নেই। সুতরাং আজকে বাংলা যে অবহেলিত, বাঙালির সংস্কৃতিও অনেক ক্ষেত্রে অবহেলিত। সবকিছুর পরও আশা নতুন প্রজন্মে, যাদের কণ্ঠে থাকবে বাংলার জয়গান। লড়াই আমাদের করতে হবে, যে লড়াই 21শে ফেব্রুয়ারি করেছিলাম। আদিত্য মামুন, 21শে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনে অনিয়ম দুর্নীতি রয়েছে বললেন প্রশাসক, নতুন মেয়রকে খতিয়ে দেখার তাগিদ। বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত 10.5 কোটি, মৃত্যু ছাড়ল 22,78,000। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সঙ্গে দেখা করেছেন সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্ডার বের্গ ফন লিন্ডে। স্পিকারের সংসদ ভবন কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন, কোভিড-19 ভ্যাকসিনের বর্তমান অবস্থা, দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন, এসডিজি বাস্তবায়নে বাংলাদেশের অগ্রগতি, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সংরক্ষণ সহ নানান বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় স্পিকার বলেন, ভবিষ্যতে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে। আর সুইডেনের রাষ্ট্রদূত বলেন, করোনাকালীন সময়েও অর্থনীতির চাকা সচল রাখা, নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশের গৃহীত কার্যক্রম প্রশংসার দাবি রাখে। 10 সিন্ডিকেটভুক্ত এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির বিরোধিতা করেছে সম্মিলিত সমন্বয় ফ্রন্ট বায়রা। সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা বলেন, সিন্ডিকেটের মাধ্যমে জনশক্তি রপ্তানির নজির বিশ্বের কোনো দেশে নেই। এই পদ্ধতির মাধ্যমে লোক পাঠানো হলে শ্রমিক রপ্তানি কমে যাবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। একই সঙ্গে কমে যাবে বৈদেশিক আয়, বাড়বে অবৈধ অর্থ পাচার। চট্টগ্রাম সিটির প্রশাসক হিসেবে 180 দিন দায়িত্ব পালন করে নগরবাসীর প্রশংসা কুড়িয়েছেন মোহাম্মদ খোরশেদ আলম সুজন। 1 ফেব্রুয়ারি প্রশাসকের দায়িত্ব শেষ করেছেন তিনি। এ উপলক্ষে জামালখানের একটি ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন খোরশেদ আলম, তুলে ধরেন তার অভিজ্ঞতার কথা। এবারে ব্যবসা বাণিজ্যের খবর। সূচক বেড়েছে দেশের পুঁজিবাজারে, তবে কমেছে লেনদেনের পরিমাণ। বৃহস্পতিবার ডিএসসিতে লেনদেন হওয়া 355টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 133টির, কমেছে 106টির, আর অপরিবর্তিত ছিল 116টির দর। ডিএসসির প্রধান সূচক ডিএসইএক্স 65 পয়েন্ট বেড়ে উঠে আসে 5,647 পয়েন্টে। দিন শেষে ডিএসসিতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 713,54,00,000 টাকা। সূচক বেড়েছে অপর স্টক এক্সচেঞ্জ সিএসসিতেও লেনদেন হয়েছে 35,12,00,000 টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার রায়, সাবেক এমপি হাবিব সহ 50 আসামির কারাদণ্ড। বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি, মানহানির মামলায় পলাতক তারেক রহমানের 2 বছরের জেল।
খাদ্যের পর নিশ্চিত করতে হবে পুষ্টি নিরাপত্তা, বললেন প্রধানমন্ত্রী। অঞ্চলভিত্তিক পরীক্ষাগার নির্মাণের তাগিদ। কোভ্যাক্স থেকে আসছে 6.5 কোটি ডোজ টিকা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। করোনায় আরও 13 মৃত্যু। সংবিধান স্থগিতের 10 কারণ উল্লেখ করে বাংলাদেশকে মিয়ানমারের চিঠি, সেনা অভ্যুত্থান ব্যর্থ করতে জাতিসংঘের আহ্বান। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন eকুশে-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ অন করতে পারেন facebook.com/eকুশে24 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।